2026 সালে যে পরিমাণে বাংলাদেশি স্টুডেন্টদের ভিসা রিজেক্ট হয়েছে এবং স্টিল হচ্ছে, আপনি এই মুহূর্তে কোন কান্ট্রিতে যাবেন? কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড নাকি ইউকে? আজকে আমরা 4টা দেশকে একই রিং এ নামাবো এবং এদেরকে কম্পেয়ার করব। আমরা স্পেশালি 7টা ফ্যাক্টরস নিয়ে কথা বলবো। এন্ট্রি ব্যারিয়ার্স, টিউশন ফিস কেমন হবে, পার্ট টাইম জব অপরচুনিটিস কেমন, ডিগ্রি রিকগনাইজেশন, জব মার্কেট সাইজ, ফুল টাইম স্যালারি এন্ড ফাইনালি আপনার পিআর পেতে কতটুকু ইজি হবে। প্রতিটা রাউন্ডে আমরা একটা করে উইনার রাখার চেষ্টা করব। যদি অনেক টাইট কম্পিটিশন হয় তাহলে আমরা হয়তো একটার বেশি উইনার রাখতে পারি, বাট ফাইনালি শেষে আমরা একটা উইনার রাখবো যেটা আপনার জন্য বেস্ট হবে। আর অলসো আমরা সবগুলা কান্ট্রি নিয়ে ওভারঅল কথা বলবো যে কোন সিচুয়েশনে ওই কান্ট্রিগুলো আপনার জন্য বেস্ট হতে পারে। এন্ড দিস ইজ ইউর ফার্স্ট টাইম সিইং মি, মাই নেম ইজ সুলতান। আমি গত 8 বছর ধরে অ্যাব্রোডে আছি। আমি কোনো দেশ পুশ করব না, কারণ আমরা সবগুলো দেশ নিয়ে কাজ করি। সো আমার গোল হচ্ছে আপনার সাথে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো আলোচনা করে আপনাকে বেস্ট একটা কান্ট্রি চুজ করতে হেল্প করা, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা 4টা কান্ট্রি নিয়ে কাজ করি। সো আপনি যেখানে যেতে চান আমরা আপনাকে হেল্প করতে পারবো। ওকে, সো স্কোর বোর্ড রেডি। রাউন্ড 1 হচ্ছে আমাদের কে আসলে আপনাকে ঢুকতে দিচ্ছে। সো লেটস স্টার্ট উইথ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে এখন বাংলাদেশ এভিডেন্স লেভেল 3 তে। দ্যাট মিন্স আপনার অনেক ধরনের ডকুমেন্টস লাগবে, অনেকগুলো ম্যানুয়াল ভেরিফিকেশনও হয়। দ্যাট মিন্স আপনার সিম্পল একটা মিস্টেকের কারণে আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। সো ভিসা হচ্ছে, বাট বুলেট প্রুফ প্রোফাইল যাদের তাদেরই অনলি ভিসা হচ্ছে। যা তা প্রোফাইল নিয়ে আপনি এসে ভিসা করতে পারবেন না। আমি অনেকগুলো ভালো প্রোফাইল দেখতেছি যেগুলোর ভিসা রিজেক্ট হচ্ছে, কাইন্ড অফ যেটা কানাডা 2024 এবং 25 সালে করছে। নেক্সট কানাডাতে আপনার লেভেল ভেদে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। আপনি যদি ব্যাচেলর পড়তে আসেন তাহলে আপনার জন্য একটা ক্যাপ আছে, অর্থাৎ 2026 ফর এক্সাম্পল কয়জন স্টুডেন্ট করে ঢুকতে দিবে। দেন আপনার অলসো পাল লাগবে। পাল ইজ নট এ বিগ ডিল। আই নো এ লট অফ পিপল মেক্স ইট এ বিগ ডিল, বাট ইটস নট এ বিগ ডিল। এটা আপনার ইউনিভার্সিটি আপনার জন্য নিয়ে ফেলে। কিন্তু আপনি যদি মাস্টার্সে পড়তে আসেন সেখানে হচ্ছে আপনার মজা, কারণ মাস্টার্সের জন্য কোনো পাল লাগে না, কোনো ক্যাপ নাই। দ্যাট মিন্স যতটা ভালো প্রোফাইল ওরা পাবে সব প্রোফাইল গুলাই অ্যাকসেপ্ট করার হাই চান্স আছে। আর যদি আপনি পিএইচডি তে পড়তে আসেন, পিএইচডি আপনার পাল টাল কোনো কিছু তো লাগবে না, কোনো ক্যাপ নাই। ইনফ্যাক্ট ওটা 14 ডেজে ওরা প্রসেসিং করবে। দ্যাট মিন্স সুপার ফাস্ট আপনার প্রসেসিং হবে। বাট ইন এনি কেস কানাডাতে ভিসা পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার সোর্স অফ ফান্ড এবং আপনার এসওপি। এই দুইটা জিনিস হচ্ছে কি। নাম্বার 3 তে এখন আমরা কথা বলবো ইউকে নিয়ে। ইউকে তে এখন পর্যন্ত খুব ভালো পরিমাণ ভিসা হচ্ছে, কিন্তু বাংলাদেশি প্রোফাইল দেখলেই আমার মনে হচ্ছে যে খুবই স্ক্রুটিনাইজ করে ফেলতেছে। এটা রিজন হচ্ছে ইউকে গভর্নমেন্ট নতুন একটা র্যাক সিস্টেম অ্যানাউন্স করছে, হুইচ মিন্স আপনাকে যদি ইউনিভার্সিটি থেকে ক্যাশ দিয়েও দেয় এন্ড তার পরবর্তীতে যদি আপনার ভিসা রিজেক্ট হয় তাহলে ইউনিভার্সিটিকে ইমিগ্রেশন প্যানালাইজ করে একটা পয়েন্টিং সিস্টেমের মাধ্যমে, যেটা ওরা জুনের 6 তারিখে অ্যানাউন্স করছে। এটা নিয়ে যদি আপনি একটু গুগল করেন, একটু রিসার্চ করেন, আর অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। সো বেসিক্যালি ইউকেতে এখনো হচ্ছে ভিসা ফর শিওর, বাট আপনার স্ক্রুটিনাইজড অনেক হাই। নিউজিল্যান্ড নিয়ে কথা বলি। নিউজিল্যান্ডে কোনো ন্যাশনাল ক্যাপ নাই, কোনো পাল টালের মতো কোনো কিছুই নাই, স্ক্রুটিনাইজও করে না। আপনার যদি সব ধরনের ডকুমেন্টস গুলো ঠিকঠাক থাকে তাহলে আপনার ভিসা পাওয়া মোটামুটি অনেক ইজি হয়ে যায়। তবে আইএনজি এখন হচ্ছে আপনি কি জেনুইন স্টুডেন্ট কিনা এই জিনিসটা অনেক ভালো করে ভেরিফাই করে। অ্যাজ এ রেজাল্ট again just like Canada আপনার এসওপি এবং আপনার সোর্স অফ ফান্ড আর দ্য কি। সো ওভারঅল এই রাউন্ডে এখন সবচেয়ে স্মুথ এন্ট্রির জন্য আমরা নিউজিল্যান্ডকে 1 পয়েন্ট দিব, আর মাস্টার্স এবং পিএইচডি গ্র্যাজুয়েটের রেড কার্পেটের জন্য আমরা কানাডাকে 1 পয়েন্ট দিব। কিন্তু ওয়েট, ঢোকা সহজ মানেই কিন্তু এমন না যে আপনি ওখানে খুব ভালোভাবে থাকতে পারবেন। আমাদের অলসো দেখতে হবে যে এই কান্ট্রিটা কি আপনার জন্য অ্যাফোর্ডেবল কিনা। and that brings us to our point number 2, which is your tuition fees and living cost. কানাডার ইউনিভার্সিটিগুলোতে সবচেয়ে অ্যাফোর্ডেবল টিউশন ফিস আপনি পাবেন ইউজুয়ালি $18,000 থেকে $24,000 পার ইয়ারে আপনি পেয়ে যাবেন, which is about 16 থেকে 22 লাখ টাকা। মাস্টার্সে কিছু ইউনিভার্সিটিজ আছে যেমন আটলান্টিক প্রভিন্সে, ওগুলোতে আরো চিপে আপনি পাবেন। ইউকে মাস্টার্স 14 থেকে 18,000 পাউন্ড, হুইচ ইজ এ লট, বাট ওয়েট, ইউকের মাস্টার্স গুলো হয় 1 বছরের। সো টেকনিক্যালি আপনি ফুল মাস্টার্স এর জন্য অনেক কম টাকা স্পেন্ড করতেছেন। এখন হচ্ছে আমরা অস্ট্রেলিয়ার পার ইয়ার আপনার 25 থেকে 35,000 মতো হতে পারে আপনার টিউশন ফিস, যেটা বাংলাদেশে কনভার্ট করলে 22 থেকে 35 লাখ টাকার মতো হয়, হুইচ ইজ প্রবাবলি দ্য হাইয়েস্ট টিউশন ফিস অফ এমং অল অফ দিস। দেন ফাইনালি আমরা আসবো নিউজিল্যান্ডে। 28 থেকে $36,000 মতো হয় আপনার টিউশন ফিস, অবভিয়াসলি আফটার স্কলারশিপস এন্ড এভরিথিং। বাট আপনি যদি পিএইচডি তে পড়তে আসেন, ফি পেইং পিএইচডি, তাহলে আপনার টিউশন ফিস অনেক চিপ হতে পারে। যেমন আপনি $7,000 থেকে $8,000 দিয়ে ইউনিভার্সিটি অফ অকল্যান্ডে আপনি একটা পিএইচডি করে ফেলতে পারবেন। এখন আমরা কথা বলি লিভিং কস্ট নিয়ে। সো লিভিং কস্ট যদি আপনি কানাডাতে আসেন, ম্যানিটোবা, সাসকাচুয়ানের মতো জায়গায় আপনি $800 দিয়ে পুরো মাসের লিভিং কস্ট আপনি শেষ করে ফেলতে পারবেন। হাউএভার আপনি যদি ইউকে তে যান অর লেটস সে লন্ডন যদি আপনি যান, আপনার মিনিমাম 7 থেকে 800 ইউরোর মতো লাগবে, হুইচ ইজ আ লট অফ মানি আপনি যখন বাংলাদেশি টাকায় কনভার্ট করবেন। অস্ট্রেলিয়া যদি আপনি মেলবোর্ন অথবা সিডনি বাদ দিয়ে রিজিয়ন গুলোতে যান তাহলে 900 থেকে 1000 পারবেন, বাট মেলবোর্ন অথবা সিডনিতে গেলে অবভিয়াসলি এরা $1400-1500 চলে যেতে পারে, which is a lot of money as a student. আর নিউজিল্যান্ডে সেম অস্ট্রেলিয়ার মতোই আপনি যদি ক্রাইস্টচার্চে যান, এটাতে আপনার $1100 মধ্যে আপনি মোটামুটি আপনার লিভিং কস্ট শেষ করে ফেলতে পারবেন। সো বেসিক্যালি আপনি যদি মেইন সিটিগুলোতে থাকেন, মেজর জায়গাগুলোতে থাকেন, ওখানে অবভিয়াসলি আপনার লিভিং কস্ট অনেক হাই হবে। আর আপনি যদি স্ট্র্যাটেজিকলি চুজ করতে পারেন তাহলে সব কান্ট্রিতে এমন কিছু লোকেশন আছে যেগুলোতে আপনার লিভিং কস্ট অনেক কম হতে পারে। বাট এনিওয়ে, সস্তা রাউন্ডের টিউশন ফিসের অ্যাফোর্ডেবিলিটি এবং সবচেয়ে কম লিভিং কস্ট মিলিয়ে আমরা কানাডাকে 1 পয়েন্ট দিব। কানাডা অ্যাকচুয়ালি সবসময় অনেক চিপ একটা কান্ট্রি ছিল। আপনি সেটা যদি বলেন টিউশন
ফিসের কথা, আপনি যদি বলেন সেটা লিভিং কস্টের কথা। এই জন্যই এই দেশটা ওদের ইমিগ্রেশন রুলস গুলা যতই স্ট্রিক্ট করে, আপনি দেখবেন যে সবসময় প্রতিটা মানুষ যখন স্টাডি অ্যাব্রোড নিয়ে কাজ করা বা প্ল্যানিং করা স্টার্ট করে, এই দেশটা নিয়ে আগে রিসার্চ করে। বিকজ আপনি যখন গুগল করবেন, আপনি যখন কম্পেয়ার করবেন, আপনি দেখবেন যে এই কান্ট্রিতেই আপনার সবচেয়ে টিউশন ফিস এবং লিভিং কস্ট সবকিছু অনেক কম আসতেছে। এখন অনেকে ভ্যাঙ্কুভার অথবা টরন্টোতে গিয়ে কমপ্লেন করবে অ্যাবাউট হাই কস্ট অফ লিভিং, বাট ইউ আর স্মার্ট, ইউ নট গো টু টরন্টো or ভ্যাঙ্কুভার, বিকজ এই দুইটা সিটিতে নট অনলি যে আপনার টিউশন ফিস অনেক হাই, এগুলোতে পিয়ার পাওয়া ভাই অনেক কম্পিটিটিভ। সো আমাদের সাথে যারা কাজ করে, আমি কখনোই উই নেভার স্টার্ট উইথ টরন্টো এন্ড ভ্যাঙ্কুভার, বিকজ আনলাইক আদার এজেন্টস, আই নো যে এটা আপনার 4 বছর পরে আপনাকে কোথায় নিয়ে যাবে এবং 4 বছর পর আপনি আমার গালি দিবেন। অনেক ফালতু এজেন্টের কথা শুনেন না, লিসেন টু সামওয়ান যে 8 বছর ধরে দেশের বাইরে আছে এবং ইয়ার্স আফটার ইয়ার্স স্টুডেন্টদেরকে হেল্প করে যাচ্ছে। ওকে, আমরা তো মোটামুটি অ্যাফোর্ডেবিলিটি নিয়ে কথা বললাম, লিভিং কস্ট নিয়ে কথা বললাম, বাট আপনি আসলে কোন দেশে কত টাকা বানাতে পারবেন? এন্ড দ্যাট ব্রিংস আস টু আওয়ার রাউন্ড 3, which is পার্ট টাইম এন্ড সার্ভাইভাল। এই প্রশ্নটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অলওয়েজ পাই যে ভাই নিজের খরচ নিজে চালাইতে পারবো? বাই দ্য ওয়ে, আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করেন নাই, আমি লিংক দিয়ে রাখবো ডিসক্রিপশনে, তাড়াতাড়ি এখনই জয়েন করেন, বিকজ very soon we're gonna start launching some live webinars exclusive for anyone that's only on our WhatsApp groups. Okay, so আমরা দেখেন মিনিমাম ওয়েজটা দেখি আমরা অস্ট্রেলিয়াতে আপনি $25 পার আওয়ার করে পাচ্ছেন। সো আপনি যদি ফর্টনাইট হিসাব করেন, মান্থলি আপনি $2300 মতো করে মেক করতে পারবেন। নিউজিল্যান্ডে সেটা হচ্ছে $23.50, अगेन আপনি $2350 মেক করতে পারবেন মান্থলি। কানাডাতে আপনি $1500 থেকে $1700 মেক করতে পারবেন। ইউকে তে আপনার $900 থেকে $1100 আপনি মেক করতে পারবেন। বাট আপনি যদি ওভারঅল কনভার্সন করেন এবং দেখেন যে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কত টাকা বাসায় দিতে পারবেন, ইউ আর প্রবাবলি গোনা take a lot of money home in Australia. So in this round, আমাদের clear winner Australia. So far, Canada 2, UK 0, Australia 1 and New Zealand 1. UK এর প্রতি আমার ভাই কোনো রাগ নাই, কিন্তু so far আমার মনে হয় না যে UK actually point deserve করে। But anyway, let's talk about education qualification. Maybe that may change. এখানে আসলে অত বড় করার কিছু নাই, স্ট্রেট আপ কথাবার্তা। আপনি যদি অনেক হাই একাডেমি টার্গেট করেন, যেমন ধরুন অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইম্পেরিয়াল, UK এর ব্র্যান্ড ভ্যালু এখনো এডুকেশন কোয়ালিটির দিক থেকে অনেক হাই। প্রত্যেকটা দেশে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, যেমন ইউনিভার্সিটি অফ টরন্টো ওয়ার্ল্ড র্যাঙ্কিং 24, মেলবোর্ন 18 to 19 এর মধ্যে থাকে সব সময়। নিউজিল্যান্ডের সবগুলো ইউনিভার্সিটি আপনার টপ 3% এর মধ্যে থাকে। বাট আপনি যখন ব্র্যান্ড ভ্যালু দেখবেন, রিকগনাইজেশন দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড, ইউকে সব সময় অনেক উপরে থাকে। সো এই রাউন্ডে আমরা খুব একটা বেশি কম্পারিজনে যাওয়ার কোনো প্রয়োজনই নাই। এখানে আমাদের ক্লিয়ার উইনার ইউকে। ফাইনালি ইউকে 1 পয়েন্ট পাইছে। যারা এতক্ষণ ধরে আমার গালিগালাজ করতেছিলেন, এখন সুন্দর করে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন এন্ড একটা লাইক দিয়ে দেন এই ভিডিওতে। যদি মনে হয় অন্য কারো এই ভিডিওটা কাজে লাগবে, তাদেরকেও শেয়ার করে দেন। আচ্ছা, ডিগ্রি ভ্যালু তো গেল, এখন আসেন আপনি আসলে স্যালারি কোথায় অনেক মেক করতে পারবেন এই ভালো ডিগ্রি দিয়ে। সো অস্ট্রেলিয়াতে যদি আপনি ইঞ্জিনিয়ারিং করেন, আপনি স্টার্টিং এ 65 to 75K দিয়ে স্টার্ট করবেন। উইদিন 3 ইয়ার্স আপনি এটা 100K তে নিয়ে যেতে পারবেন। সেম জিনিস কানাডাতে আপনি 70,000 এর পার ইয়ারে আপনি স্টার্ট করতে পারবেন। আপনি যদি আলবার্টার অয়েল এন্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে জব করেন, তাহলে অপরচুনিটিজ অনেক থাকে এবং আর্নিং এর লেভেলটা অনেক হাই হয়ে যায়। ইউকে তে সেম জিনিস, আপনি 28 to 35,000 পাউন্ডে স্টার্ট করতে পারবেন। বাট দ্য প্রবলেম ইজ ইউকে লিভিং কস্ট স্পেশালি লন্ডনে অনেক হাই, সো ইউ আর প্রবাবলি গোনা স্পেন্ড লট অফ মানি দেয়ার। নিউজিল্যান্ডে আপনার স্যালারি হতে পারে সেম অ্যাবাউট 65 to 70K, কিন্তু এখানে আপনার ট্যাক্সটা অন্যান্য কান্ট্রিগুলো থেকে রিলেটিভলি কম। সো এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যে অ্যামাউন্ট অফ মানি বাসায় নেবেন, সেটা মোস্ট লাইকলি অনেক হাই হবে। বাট টু বি অনেস্ট উইথ ইউ, র আর্নিং পাওয়ার এবং দ্য অ্যামাউন্ট অফ মানি ইউ ক্যান টেক হোম, এই দুইটা থেকে যদি আমরা চিন্তা করি, হুইচ আর মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, ক্লিয়ার উইনার এখানে অস্ট্রেলিয়া এবং কানাডা। উই হ্যাভ টু গিভ দেম দ্য পয়েন্টস। নিউজিল্যান্ড এবং ইউকে তে জব ক্রাইসিস আছে এবং লিভিং এক্সপেন্স অনেক হাই, দ্যাটস ওয়াই আই ক্যান্ট গিভ দেম দ্য পয়েন্টস। সো ফার কানাডা 3, ইউকে 1, অস্ট্রেলিয়া 2, নিউজিল্যান্ড 1। এখন আসেন, স্যালারি তো মেক করবেন, কিন্তু আপনার অলসো জানতে হবে যে কোন দেশে জব মার্কেটটা বড়, বিকজ জব মার্কেট যত বড় হবে আপনার জব অপরচুনিটিস তত বেশি হবে। এন্ড দ্যাট ব্রিংস আস টু আওয়ার রাউন্ড নাম্বার 6, which is জব মার্কেট সাইজ। এখানে একটা গল্প বলি। লাস্ট মান্থে ইউকে থেকে একজন আমার সাথে একটা কনসাল্টিং সেশন বুক করছিল। উনি নিউজিল্যান্ড অথবা কানাডা নিয়ে ডিসকাস করতে চায়। তো উনি আমাকে বলতেছিল যে ভাই 7 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো জব পাইনি। এন্ড দ্যাটস দ্য রিয়ালিটি অফ ইউকে গাইস। আপনার গ্র্যাজুয়েট রুট শেষ হয়ে যাবে, আপনার ওয়ার্ক পারমিট থেকে দিন যেতে থাকবে আস্তে আস্তে, কিন্তু আপনি জব পাবেন না। ইউকে জব মার্কেট অনেক বড়, কিন্তু স্পন্সরশিপ রেডি জব পাওয়া অনেক টাফ এই মুহূর্তে। কানাডার আনএমপ্লয়মেন্ট 6.5% এর আশেপাশে আছে এবং কম্পিটিশনও আছে, কিন্তু আপনি জব পাবেন অনেক ভালো। কেন? কারণ এখানে জব সাইজ অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড থেকে 7, 8, 10 গুণ বড়। অস্ট্রেলিয়াতে আপনি এই মুহূর্তে 9 লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে কম্পিটিশন করতেছেন, আর নিউজিল্যান্ডের জব মার্কেট সম্পর্কে আপনারা জানেন, এটা জব মার্কেটের সাইজটা অনেক ছোট এবং ওদের এখন জব ক্রাইসিস চলতেছে। স্পেশালি ওরা যে হারে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিচ্ছে, দ্যাট উইল ডেফিনেটলি ক্রিয়েট মোর জব ক্রাইসিস। কিন্তু নিউজিল্যান্ড নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট পাইছি, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের গ্র্যাজুয়েশন করার পরে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জব পাওয়ার পসিবিলিটি
অন্যান্য 3টা কান্ট্রি থেকে হাই, কারণ এখানে একটা গ্রিন লিস্ট নামে পাথওয়ে আছে। এই পাথওয়ে আন্ডারে যদি আপনি একটা জব নেন, ইটস সামথিং লাইক যে আপনাকে এমপ্লয়াররা চায়, নট আপনি এমপ্লয়ারদের কাছে যাবেন এট দ্যাট পয়েন্ট। আমি বলতেছি না যে আপনি গ্রিন লিস্ট নিলে জব পেয়ে যাবেন, স্টিল এখানে কম্পিটিশন আছে, আপনার এমপ্লয়ার রিকোয়ারমেন্ট ম্যাচ করতে হবে, আপনার স্যালারি থ্রেশহোল্ড ম্যাচ করতে হবে, বাট স্টিল এখানে একটা সার্টেনটি আছে। আপনি যদি গ্রিন লিস্টের একটা প্রোগ্রাম নেন, ইটস কাইন্ড অফ লাইক যে আপনাকে এমপ্লয়াররা খুঁজতেছে, বিকজ গ্রিন লিস্ট মিনস হচ্ছে গিয়া ইন ডিমান্ডের একটা কোর্স। সো ইন ডিমান্ডে গভর্নমেন্ট কোর্সটা তখনই অ্যাড করবে যখন ওদের অ্যাকচুয়ালি ওখানে লেবার শর্টেজ আছে, রাইট? কিন্তু আসল রিয়েলিটি হচ্ছে ভাই এই দুনিয়াটা অনেক ব্রুটাল। এখানে অনেকেই অ্যাডভান্টেজ নিয়ে আসবে, অনেকেই ফেয়ার খেলবে, অনেকে আনফেয়ার খেলবে। আপনাকে এই সব কিছুর মধ্যেই সবার আনফেয়ার অ্যাডভান্টেজের এগেইনস্ট আপনাদের খেলে আপনাকে জিততে হবে বেসিক্যালি। আদারওয়াইজ দেখেন, আপনি মেসি যখন ছোট ছিল তার একটা ডিজিজ ছিল, রাইট? গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি। দ্যাট মিনস ও হচ্ছে লম্বা হতে পারবে না অ্যাজ এক্সপেক্টেড। সো ও এটা চিন্তা করে হি কুড হ্যাভ জাস্ট কুইট, বাট ও কুইট না করে হি ট্রাইড হিজ বেস্ট, এন্ড অ্যাজ এ রেজাল্ট ও আজকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার্স ইন দ্য হিস্ট্রি, এবং আই সে ইট বিং এ রোনালদো ফ্যান। সো আপনাকে সেম ভাবে চিন্তা করতে হবে, ইউ ক্যান ব্লেম অন দ্য সিচুয়েশন, ইউ হ্যাভ to take advantage of whatever situation is given to you. At least New Zealand is better than Bangladesh. But anyway, এখানে আপনার জব মার্কেট সাইজ যদি আপনি হিসাব করেন তাহলে আমাদের ক্লিয়ার উইনার কানাডা এবং অস্ট্রেলিয়া। সো ফার কানাডা 3, অস্ট্রেলিয়া 3, ইউকে এবং নিউজিল্যান্ড 1 ইচ। এখন আমরা ফাইনাল টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পিআর। ইউকে তে এখন পিআর পাওয়া অনেক টাফ, কারণ 5 বছরের যে রুট ছিল এটাকে টেকনিক্যালি ওরা ইনক্রিজ করে এখন 7 বছর করে ফেলছে। দ্যাট মিনস আপনি অনেক সস্তা একটা ডিগ্রি পাচ্ছেন, কিন্তু ইভেনচুয়ালি ডিগ্রিটা আপনার জন্য অনেক রিস্কি হয়ে যেতে পারে যদি আপনি প্রপার পাথ হয়ে ধরতে না পারেন। আপনি জাস্ট 50-60 লাখ টাকার মতো নষ্ট হবে না, আপনার লাইফ থেকে 10টা বছরের মতো সময় নষ্ট হয়ে যেতে পারে। আর ভাই আমরা বাঁচি কতদিন যদি আপনি 10 বছরে এভাবে একটা পিআর এর পিছনে নষ্ট করে দেন। নেক্সট হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে মূলত আপনার 189 ডেড। আপনার রিয়েলিস্টিক যে পাথ হয়ে আছে সেটা হচ্ছে 491 এ স্টিল পিআর হয়, কিন্তু আপনার সাকসেস রেটটা একটু কমে যাচ্ছে, স্পেশালি বিকজ দ্য অ্যামাউন্ট অফ মানুষ ঢুকছে ওদের কান্ট্রিতে গত 3 থেকে 4 বছরে। সো এখন কম্পিটিশন অনেক হাই, বাট স্টিল আপনি যদি রিজিয়নে যে 2 থেকে 3 বছর থাকতে পারেন, স্টিল এখানে অনেক বড় একটা চান্স আছে যে আপনি পিআর পাবেন। বাট ইন জেনারেল আমার পার্সোনালি মনে হয় এটা একটা পিআর পাওয়ার মতো কান্ট্রি না। এখানে যে আপনি খুব ভালো এডুকেশন নিতে পারবেন এন্ড আপনি ভালো অ্যামাউন্ট অফ মানি মেক করতে পারবেন। নাম্বার 3 আসি আমরা কানাডা। এক্সপ্রেস এন্ট্রি সিআরসি স্কোর স্টিল অনেক হাই, কিন্তু পিএনপি অ্যালোকেশন অনেক বাড়ছে এবং ক্যাটাগরি বেস কিছু ড্র আসছে। লাস্ট 3 বছরে অলমোস্ট 13 লাখ মানুষ পিআর পাইছে কানাডাতে, হুইচ ইজ অলমোস্ট 50 to 60% মোর দেন এনি অফ দোজ 3 কান্ট্রিজ। সো এখানে বেসিক্যালি আপনার জিনিসটা হচ্ছে কি, আপনার এখানে অনেকগুলো পিআর ওরা দেয়, অনেক ভলিউমে পিআর দেয়, কিন্তু এখানে পাথওয়েজ গুলা অনেক স্ট্র্যাটেজিক। সো আপনাকে ডে 1 থেকে প্ল্যান করে আসতে হবে যে আপনি আসলে কোন পাথওয়ে টার্গেট করবেন এবং কোন পাথওয়ে নেবেন, কতদিনের ভিতরে পিআর পাবেন, এই সব কিছু আপনার ডে 1 থেকে প্ল্যান করা লাগে। সো আমি সাজেস্ট করি সবসময় আপনি এক্সপিরিয়েন্স কারোর সাথে কথা বলেন যে জানে এটা জিনিসটা কিভাবে কাজ করে বিফোর ইউ মেক ইউর মুভ। ফাইনালি নাম্বার 4 এ আমাদের নিউজিল্যান্ড। এখানে গ্রিন লিস্টে যদি আপনি পড়াশোনা করতে পারেন তাহলে টিয়ার 1 বলেন, টিয়ার 2 তে বলেন, আপনার পাথওয়েটা অনেক ক্লিয়ার থাকে। ইটস মেইনলি ক্লিয়ার বলতে আমি বুঝাচ্ছি যে প্রেডিক্টেবল, মানে এখানে কিছু কোর্স দেওয়া থাকতেছে, কোর্সগুলো যদি আপনি করতে পারেন আপনার পিআর মোস্ট প্রেডিক্টেবল। মাস্টার যদি করেন তাহলে আপনার আরো ফাস্ট হতে পারে পিআর পাওয়া। তো আমার মনে হয় নিউজিল্যান্ডের পিআর এর সার্টেনিটিটা কানাডা থেকে অনেক বেশি। অ্যাজ এ রেজাল্ট আমরা এখানে নিউজিল্যান্ডকে দিব 2, আর ভলিউম অফ অ্যামাউন্ট যে পিআর আমাদেরকে দিচ্ছে সেটার জন্য আমরা কানাডাকে দিব 1। সো বেসিক্যালি আমার মনে হচ্ছে অ্যাজ অফ রাইট নাও আমাদের উইনার হচ্ছে কানাডা অবভিয়াসলি। আর যদি আপনি স্পেশালি মাস্টার্স অথবা পিএইচডি করতে আসছেন তাহলে ডেফিনেটলি আপনার কানাডা চুজ করা উচিত। বাট अगेन নিউজিল্যান্ড আপনার জন্য উইনার যদি আপনার পিআর হয় মেইন টার্গেট, কারণ এখানে প্রেডিক্টেবল পিআর পাথ হয়ে আছে। অস্ট্রেলিয়া আপনার জন্য উইনার হতে পারে যদি আপনি ওখানে গিয়ে ভালো একটা ডিগ্রি নিতে চান এবং 4-5 বছর কাজ করে অনেক টাকা মেক করতে চান। আবার দেখা গেছে ইউকে আপনার জন্য উইনার হতে পারে যদি আপনার মনে হয় যে আপনি ওখানে গিয়ে ভালো একটা ডিগ্রি নিতে চান এন্ড পরবর্তীতে ওইখান থেকে অন্য কোন একটা কান্ট্রিতে মুভ করতে চান। টু বি অনেস্ট উইথ ইউ, আমার মনে হয় যে ইটস নট অ্যাবাউট দ্য কান্ট্রি, যে কোন কান্ট্রি উইনার, ইটস অ্যাবাউট আপনার প্রোফাইলের সাথে কোন কান্ট্রি ভালো যায়। আপনারা যতজনের ভিডিওটা দেখতেছেন সবার জন্য সেম কান্ট্রি উইনার না, এক একজনের জন্য এক একটা দেশ উইনার হতে পারে। আমি হয়তো পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে যে কানাডা উইনার অন অ্যান এভারেজ, আমরা যে ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলছি সেটা নিয়ে। বাট আপনার জন্য একটা ডিফারেন্ট কান্ট্রি উইনার হতে পারে। আপনার জন্য হতে পারে 4টা কান্ট্রি কোনোটাই উইনার না, নরওয়ে উইনার, ডেনমার্ক উইনার। সো আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে যদি অ্যাকচুয়ালি কোন কান্ট্রিটা আপনার জন্য বেস্ট হয় আইডেন্টিফাই করতে চান তাহলে ডিসক্রিপশনে একটা লিংক দেওয়া থাকবে যেখানে আপনি আমার সাথে একটা 1-on-1 সেশন বুক করতে পারবেন। ওই সেশনে আমি আপনার ফুল প্রোফাইল অ্যাসেস করে আপনাকে অনেস্ট আমার রিভিউ দিব, আমার ফিডব্যাক দিব। যদি আপনার জন্য কোনো কান্ট্রি ভালো না হয় সেটাও আমি বলে দিব, সেক্ষেত্রে আপনি অন্য একটা কান্ট্রি চুজ করতে পারেন অথবা বাংলাদেশে থাকতে পারেন আপাতত। বাট আমি কোনো কিছু সুগার কোট করবো না, আপনাকে অ্যাকচুয়াল একটা ইনফরমেশন দিব। হোপফুলি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা নেক্সট পারসনদের সাথে শেয়ার করে দিবেন যেন তারাও উপকৃত হয় আমার এই ভিডিওটা থেকে। এন্ড আই উইল সি ইউ গাইজ অন দ্য ওয়েস্ট।